আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবারও হাজির হলাম মাইক্রোসফট এক্সেলের ক্লাস নাম্বার 2 এর। যদি আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেছে তো সমস্যা নাই, এরপর থেকে আমি রেগুলার ভিডিও দিব। যারা এক্সেলের একেবারেই কিছু জানেন না, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চান, তারা খুব দ্রুত ইউটিউব চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন। তো আজকে আমরা 2 নম্বর ক্লাসে যে জিনিসগুলো শিখব সেগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। 1 নম্বরে আমরা শিখব ইফ ফর্মুলা এর ব্যবহার। এক্সেলে অনেক ধরনের ফর্মুলা ব্যবহার হয়ে থাকে, তার ভিতরে ইফ একটি অন্যতম ফর্মুলা যার ব্যবহার একটু বেশি হয়ে থাকে। তো 2 নম্বরে আমরা দেখব বর্ডার। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সাদা এবং এই জায়গাও কিন্তু সেল আছে, কিন্তু তারপরে এই জায়গাটা সাদা, কোনো বর্ডার নেই। তো এই বর্ডার কিভাবে দেওয়া যায়, এইভাবে টেবিল করা যায় সেটা দেখব। অটোফিট কলাম ও রো। অটোফিট কলাম ও রো যখন দেখব তখনই বুঝে যাবেন যে অটোফিট কলাম ও রো কী জিনিস। মার্জ সেন্টার করার নিয়ম, একাধিক সেলকে একটি সেলে পরিণত করা। যেমন এইটা একটা সেল, 2টা সেল, 3টা সেল, 4টা সেল, এরকম একাধিক সেল ধরে এরকম একটা সেলে পরিণত করাকে মার্জ সেন্টার বলা হয়। তারপরে দেখব ফিল কালার, তারপর দেখব ওয়ার্পের ব্যবহার, তারপর দেখব স্টাইল এর ব্যবহার বিধি। তো কথা না বেরিয়ে চলুন ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা বর্ডার দিয়ে শুরু করি, যেহেতু যদিও আমাদের ইফ ফর্মুলার ব্যবহারটা আজকে মূল ক্লাস, কিন্তু এটা একটু লাস্টে দেখি। আমরা এগুলো আগে দেখে নিই। প্রথমে দেখব বর্ডার। বর্ডার দেখার জন্য আমি নিচের শিট থেকে ক্লাস 2তে ক্লিক করলাম। এখানে দেখেন আমি একটা ছোট্ট টেবিল তৈরি করছি যেটা চারপাশে সুন্দর বর্ডার আছে। তো আমি ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে আমি যে বর্ডারটুকু দিছি শুধু সেইটুকুই সুন্দর টেবিল আকারে আসছে, বাকি কোনো কিছুই টেবিল আকারে আসে নাই, সব সাদা। এখন এই বর্ডার কিভাবে দেয়া যায়? এই বর্ডার আপনি যতটুকু টেবিল করবেন, সাপোজ আমি এই ইফের ব্যবহারে এই যে সূত্রটা লিখছি এটার উপরে ক্লিক করলে পরে এখান থেকে আমি যদি চলে যাই হোম ট্যাবের ভিতরে ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পরে এখানে দেখেন বর্ডার আছে, এখানে বর্ডার তীরে ক্লিক করতে হবে। আপনাদের আগেও বলছি তীর মানে হচ্ছে এখানে আর অপশন আছে, তীরে ক্লিক করলাম। তীরে ক্লিক করার পরে অল বর্ডারে ক্লিক করতে পারেন, যেহেতু এই জায়গায় একটাই মাত্র রো বা একটাই মাত্র সেল, সেক্ষেত্রে আপনি আউটসাইড বর্ডারে ক্লিক করলেও কাজ হবে। এই যে বর্ডার হয়ে গেছে। অথবা আপনি যদি একাধিক সেলকে সিলেক্ট করতেন এভাবে, যে একাধিক সেল এভাবে সিলেক্ট করার পরে আপনি তীরে ক্লিক করেন, হোম ট্যাবের ভিতরে ফন্টের ভিতরে এই যে আউটসাইড বর্ডার, এখানে তীরে ক্লিক করার পরে এখান থেকে অল বর্ডারে ক্লিক করলে একটা টেবিলের আকারে, মানে যতটুকু সিলেক্ট করবেন অতটুকুতে বর্ডার পড়ে গেছে। আমরা আবারও ফাইলে যাই, ফাইলে গিয়ে প্রিন্টে যাই, গেলে পরে আমরা নতুন টেবিলটা দেখতে পাবো। আসলে এটা কিন্তু কোনো সাইজ দেখে নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করে বর্ডার দিয়ে দিছি। তো আমরা এখান থেকে ব্যাকে যাব, তীরে ব্যাকে যাওয়ার পরে আমরা এই পাশে আরেকটা টেবিল করছি, এই টেবিলটাই এই পাশে করছি। এই টেবিলটা কিভাবে করছি সেটা আপনাদের দেখাই। এই যে নিচের এই যে তীরে ক্লিক করলাম পরে এদিকে আসছে গেছে, এভাবে দিলে এদিকে আসবে, এখানে গেলে এদিকে আসবে। প্রথমে আপনার লেখাটুকু সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি একটু শিট 1-এ যাই। শিট 1-এ গেলে পরে আমরা এখানে অটোফিট কলাম রো দেখতে পাচ্ছি। এই কাজটা দেখাবো। এই অটোফিট কলাম রোটা কি আসলে, এটা হচ্ছে ক্লাস 2তে আবারও ক্লিক করে এখানে গেলাম। যাওয়ার পরে আচ্ছা বলে রাখি, হয়তো যারা একেবারে নতুন তারা হয়তো এটা বুঝতে পারতেছেন না যে শিট 1, শিট 2, এই ক্লাস 1, ক্লাস 2 এগুলো আসছে কীভাবে। এগুলো কিন্তু শিট এই প্লাসে ক্লিক করলে খোলা যায়, যেটা আমি ক্লাস নাম্বার 1-এ বুঝাইছি যে শিট কীভাবে খুলবেন। এটা রিনেম করা যায়, রাইট বাটনে ক্লিক করলে রিনেম করা যায়, এখান থেকে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে না? তো এটা দেখবেন, আপনারা প্র্যাকটিস করবেন, আর যদি বেজে পড়ে তাহলে কমেন্টে জানাবেন, আমি দেখাই দেবো। তো যাই হোক, আমি আবারও এই জায়গায় দেখেন অটোফিট কলাম রো, এই যে মার্জ সেন্টার করার নিয়ম, ফিল কালার, ওয়ার্পের ব্যবহার, স্টাইলের ব্যবহার বিধি, এগুলো কিন্তু এখন একটা একটা করে দেখাই যাব। তো প্রথমে অটোফিট কলাম রো। অটোফিট কলাম রোটা করতে হলে আপনাকে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করতে হবে।
তারপরে এই যে হোম ট্যাবে রাখতে হবে, ক্লিক রেখে হোম ট্যাবে ক্লিক রেখে আপনাকে যেতে হবে ফরম্যাটে গিয়ে এখান থেকে দেখেন এই নিচে প্রথমে হচ্ছে রো হাইট, অটোফিট রো হাইট, কলাম উইথ, অটোফিট কলাম উইথ, এগুলো আপনাকে দেখতে হবে। তো আমরা অটোফিটের কথা বলছি, কিন্তু অটোফিট মানে হচ্ছে অটোমেটিকলি যতটুকু জায়গা আপনার দরকার ততটুকু আসবে। কতটুকু দরকার আপনার, আমি একটা নাম লিখছি এমডি আরিফুর রহমান, দেখেন এই জায়গায় এই যে ছোট্ট একটা ঘরে, যার কারণে আমার পুরো নামটা ধরে নেয়। এই যে আমি এম এবং এন এর মাঝে এখান থেকে মাউসের লেফট পয়েন্টার চেপে ধরে এরকম ড্র্যাগ করলাম বাম সাইডে, তারপরে আমার এটা কিন্তু বের হইলো, এই নামটা পুরো বের হইলো, তাই না? তো ব্যাপার হয়েছে এরকম এরকম কলাম যদি আপনার 100 থাকতো, একটা এরকম টাইনে সোজা করতে আপনার যে সময় যেত, আপনি এক ক্লিকে সেই কাজটা হয়ে যাবে, জাস্ট অটোফিট কলাম উইথ দিলেই। তো সেটা কিভাবে, আমি প্রথমে টেবিলটা সিলেক্ট করার পরে ফরম্যাটে যাব, ফরম্যাটে যেয়ে অটোফিট কলাম উইথে ক্লিক করব। এই দেখেন হয়ে গেছে, আপনার সম্পূর্ণ লেখা সামনে চলে আসছে। যার যতটুকু দরকার জায়গা ততটুকুই সে নিয়ে নিছে, ঠিক আছে না? আচ্ছা, শিট 1-এ গেলাম। মার্জ সেন্টার করার নিয়ম। মার্জ সেন্টার কিভাবে করব আমি? মার্জ সেন্টার করার জন্য মনে করেন আমি এই জায়গায় লিখবো এইটার মতো, এই যে কীরকম লিখবো, এখানে লিখবো আমি ক্রিয়েটিভ কম্পিউটার ইনস্টিটিউটের উপরে, ঠিক না? হেডিংয়ে পুরো এই টেবিলটা যতটুকু ততটুকু। তো আমি পুরো একটা সেল, দুইটা সেল, তিনটা, চারটা, পাঁচটা, এরকম 5টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে হোম ট্যাবের ভিতরে এই যে মার্জ সেন্টার, এটা ক্লিক করলে এটা একটা সেলে পরিণত হবে। একাধিক সেলকে একটি সেলে পরিণত করছি আমি। এখন এখানে আমি কিছু একটা লিখি, ঠিক আছে না? 5টা সেলকে আমি একটা সেলে পরিণত করছি। যাই হোক, আমি উপরের সেলটা সহ নিচেরগুলো আবারও সিলেক্ট করি। সিলেক্ট করে আমি হোম ট্যাবের ভিতরে এই যে বর্ডার তো এইমাত্র আপনাদের দেখাইলামই, তো এখান থেকে আমি অল বর্ডারে ক্লিক করি। আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়েছে। আমি ক্রিয়েটিভ কম্পিউটারে উপরে ক্লিক করি। ক্লিক করে আমি হোম ট্যাবের ভিতরে ফন্টের ভিতরে এইটার নাম হয়েছে ফিল কালারে গিয়ে আমি এখানে হালকা একটা সবুজ কালার নিই, যে কোনো কালার আপনি নিতে পারেন এখান থেকে, ঠিক আছে? এখানে মোর কালারের আরও কালার আছে, তো আমি এখান থেকে ব্লু একটা কালার নিলাম, নীল। তারপরে নিচে নেম, ক্লাস, সাবজেক্ট, মার্ক, রেজাল্ট, এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ফিল কালারে গেলাম, গিয়ে আমি সবুজ কালারটা সিলেক্ট করলাম। মোটামুটি এতটুকু কিন্তু হয়ে গেছে এটার মতো, তাই না? তো এটা কিন্তু একটু সুন্দর লাগে। মানে আমি কি করছি, এই যে উপরের যে এই কলাম নেম আছে না, এ বি সি ডি ই, এটার ডি এবং ইর মাঝে এই যে রেখা এই জায়গা ধরে এরকম টাইনে ড্র্যাগ করে ছোট বড় করা যাবে, ঠিক আছে? তো আমি এটাকে এখান থেকে টেনে ড্র্যাগ করে ছোট বড় করলাম। এই দেখেন এই মার্কের ঘরটা এদিকে একটু বড় করে, এই যে রেজাল্টের ঘরটা এই চাইলেই বড় করা যাবে। কলাম তো বড় ছোট করা বুঝলাম, রো কিভাবে বড় ছোট করব? রো করার জন্য 1 2 3 4 এই যে রো আছে না, রো নাম্বার, এই যে 6 এবং 7 এর মাঝে কার্সার নিলে কেমন হয় দেখেন, কার্সারটা ওই যে এটা প্লাসের মতো আসে। তো মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি ড্র্যাগ করলে বড় হয়ে যাবে। দেখছেন কত বড় ঘর হয়েছে? তো আমি কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম? বর্ডার দেওয়া দেখলাম, ফিল কালার দেওয়া দেখলাম, তারপরে এই মার্জ সেন্টার করে দেখলাম যে একাধিক ঘরকে একটি ঘরে পরিণত করা যায় মার্জ সেন্টার দিয়ে। এই যে ওয়ার্প টেক্সটটা কি, আপনি মনে করেন একটা লেখা লিখলেন, কি লিখবেন? ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টার ইনস্টিটিউট, এই এত বড় লেখা, কিন্তু আপনি এই লম্বা যে এটাকে বলা হয় আড়াআড়ি, এই আড়াআড়ি ভাবে আপনি লেখাটা চাচ্ছেন না। আপনি চাচ্ছেন আপনার ঘর এতটুকু, ঘর এই পর্যন্ত এসে লেখা, বাকি লেখাটা নিচের দিকে যাবে। তো সেটা কীভাবে? এই সেলটা সিলেক্ট করতে হবে, প্রথম যেখানে লেখাটা যেখান থেকে শুরু হয়েছে ক্লিক করে ওখানে, তারপর ওয়ার্প টেক্সট একটা ক্লিক করবেন। দেখেন ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টার ইনস্টিটিউট, ও যতটুকু ধরছে ততটুকুর পরে বাকিটু নিচে দিয়ে দিছে, নিচের দিকে বড় হইতে যাবে, ঠিক আছে না? আর যদি ওয়ার্প টেক্সট উঠে দেন তার লম্বি যাবে। তারপরে আমি দেখি তো আমরা কি করছি। আমরা করছি ইফের ফর্মুলার ব্যবহার, বর্ডার করছি, অটোফিট কলামরো করছি, মার্জ সেন্টার করার নিয়ম দেখছি, ফিল কালার দেখছি, ওয়ার্পের ব্যবহার দেখছি, স্টাইলের ব্যবহার বিধি, স্টাইল, এই একটা জিনিস বাকি আছে। তো স্টাইলটি কোথায় আছে? আমি মনে করেন আমি এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে হোম ট্যাবের ভিতরে
এই যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, এই যে স্টাইলের ভিতর গিয়ে আমি এখান থেকে একটা কালার আমি চুজ করে দিতে পারি, যে কোনো কালার। এখানে কিন্তু অনেক কিছু আছে। সাপোজ আমি এই উপরের সেলটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে হেডিং। এখানে এই তীরে ক্লিক করব, তীরে ক্লিক করলে অনেকগুলো বের হবে। বের হলে পরে আমি কিন্তু এখান থেকে ওই ফিল কালার দিতে পারি। ফিল কালারের সাথে লেখার স্টাইলও কিন্তু চেঞ্জ হয়ে যায়, দেখছেন? আসলে এখানে ডিফল্ট কিছু স্টাইল আপনাদের করে দিছে। আমার মতে আসলে এই ডিফল্ট ডিজাইন ব্যবহারের চেয়ে নিজে করা শিখবেন, সেটা ভালো হবে। এই ডিজাইনটা এইভাবে কিভাবে নিজে করা যায় সেটা শিখবেন, সেটা অনেক ভালো হবে। তো যাই হোক, আমরা এখান থেকে হেডিং 2টা দিয়ে দিলাম, একটু বড় বড় লেখা আসলো, ঠিক আছে না? যাই হোক, শীট 1-এ গেলাম, ইফ ফর্মুলায়। এখন আমরা দেখব ইফ ফর্মুলার ব্যবহার। ইফ ফর্মুলাটা আসলে বুঝলে অনেকটা সহজ হয়ে যায় এক্সেলটা, বুঝছেন? ইফ ফর্মুলাটা হচ্ছে, আমরা একটি নাম লিখছি, অনেকগুলো নাম, তারপর আমরা একটা ক্লাস লিখছি। এই যে ক্লাস, অনেকে 7-এ পড়ে, অনেকে 2-তে পড়ে, 11, 12, 7, ঠিক আছে না? সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি। যাই হোক, এদের এক্সাম হয়েছে 100 মার্কের। এরা অনেকে বাংলায় পাইছে 80, অনেকে ইংরেজিতে পাইছে 32, 33, আইসিটিতে 18, 45, 68। এখন আমার এই জায়গায় রেজাল্ট বের করব। ইফের সূত্র ব্যবহার করে আমি রেজাল্ট বের করব, একটা সাবজেক্টের রেজাল্ট। পাশের মার্ক হয়েছে 33, আমাদের মনে রাখতে হবে পাশের মার্ক 33। এর আগে হয়তো একটা আমরা সূত্র লিখছিলাম, সেগুলো খুবই সিম্পল সূত্র, এগুলো আমরা লিখছিলাম, ঠিক না? তা আপনাদের কি মনে আছে যে প্রথমে আমরা ইকুয়াল টু কেন দিই? এক্সেলে কোনো ফর্মুলা বা সূত্র লিখতে হলে প্রথমে ইকুয়াল টু আমাকে দিতেই হবে, ঠিক আছে? ইকুয়াল টু ছাড়া সূত্র কাজই করবে না। ইকুয়াল টু দেওয়ার পরে আমাদের সূত্র কি? ইফ। সূত্রের নাম হয়েছে ইফ, ছোট হাতে লিখছি, কোনো সমস্যা নাই, IF, ইফ। লেখার পরে নিচে দেখেন ইফ, 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 3টে ইফ আসছে। ইফ ইরোর, ইফ না, আর প্রথমটা ইফ। তো আমরা প্রথমটা ইফ যে সিলেক্ট আছে ব্লু কালারের, ওই অবস্থায় কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করব, ট্যাব। বাম সাইডে এই ক্যাপস লগের উপরে ট্যাব, ট্যাবে ক্লিক করলে ছোট হাতটা বড় হাত হয়ে গেল এবং একটা ব্র্যাকেট অটোমেটিক আসলো। এখানে একটা সূত্র কিন্তু নিচে দেয়া আছে, মানে ইফের সূত্রে যে কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা একটু ব্যাকে যাই, আমরা শীটটা আরও জুম করি, এই এখানে নিয়ে আসি। কিভাবে জুম করলাম? কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরছি আর মাউসের স্ক্রলটা, ওই যে গোল বাটনটা ঘুরাইছি, ঠিক আছে না? এই যে নিজের দিক ঘুরাইলে মাইনাস হয় আর সামনের দিক ঘুরাইলে প্লাস হয়, মানে বড় হয়। আচ্ছা, এই রেজাল্টের উপরে আবারও ক্লিক করলাম, এই সেলটায় ক্লিক করে ইকুয়াল টু দিলাম, তারপরে IF, ইফ লিখলাম, তারপর কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করলাম। ট্যাবে ক্লিক করার পরে এখানে খেয়াল করেন, প্রথমে ইফ ব্র্যাকেট লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট আমার লেখা শেষ হইলে দিতে হবে কমা, এই যে কমা। কমার পরে ভ্যালু অফ ট্রু লিখতে হবে, ট্রু লেখা শেষ হইলে আবার কমা। কমার পরে আমার ভ্যালু ফলস লিখতে হবে, ফলসের পরে ওই যে ব্র্যাকেট ক্লোজ। কোন ব্র্যাকেট ওটা? এই ব্র্যাকেটটা কোনটা? এইটা হচ্ছে ইফের পরে যে ব্র্যাকেটটা, সেটাই হচ্ছে এখানে। কিছুটা কোডিং লেখার মতো, ঠিক আছে? খুব মজার। তো ইফ লেখার পরে ব্র্যাকেট দিছি, এখন আমি লজিক্যাল টেস্ট দিব। লজিক্যাল টেস্ট দেওয়ার জন্য আমার এই যে মার্ক, এই মার্কটা যে পাইছে, এই মার্কে কি পাস করবে নাকি ফেল করবে, এইটাই আমার দেখার বিষয়। তো আমি কিন্তু এই মার্কের উপরে ক্লিক করলে এখানে ঘর, মানে সেল নাম্বার, সেল নেম চলে আসে। এই ঘরের উপরে ক্লিক করলে আসি, যে মার্কের উপরে ক্লিক করলে সেল নেম চলে আসে। তো আমি এভাবেও আনতে পারি, অথবা আমি একটু ব্যাক স্পেস দিয়ে মুছি, আমি লিখতে পারি কলাম নাম্বার F আর রো নাম্বার 8। এই দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমি দেখব 33-এর বড় কিনা, এই সেলে যে সংখ্যাটা আছে সেটা 33-এর বড় কিনা। 33-এর সমান বা বড় হইলে পাস, যে 33 পাবে সেও পাস, যে 33-এর বেশি পাবে সেও পাস। তো আমাকে এইটা বোঝানোর জন্য এক্সেলকে আমার কিবোর্ডের শিফট চেপে ধরে অ্যারো কিতে ক্লিক করতে হবে। এটা ডাইন সাইডের শিফটের পাশেই আছে। অ্যারো কি দেওয়ার পরে আমি লিখব 33। এইটা হচ্ছে আমার লজিক্যাল টেস্ট, এতটুকু হচ্ছে আমার লজিক্যাল টেস্ট, যে এই সেলে যে সংখ্যাটা আছে সেটা 33-এর বড় কিনা। এই গ্রেটার দেন অর্থ হয়েছে বড়, আর লেস দেন আছে একটা, এটা হয়েছে ছোট, এটা ছোট, আর এটা শিফট চেপে গ্রেটার দেন, এটা হয়েছে বড়। এটা কিন্তু এই গ্রেটার দেন লেস দেনটা পাবেন আপনি
এম যে কিবোর্ডের এম এর পাশেই পাবেন, এবং শিফট। আমার লজিক্যাল টেস্ট শেষ হইলে একটা কমা আছে, দিলাম কমা। এখন আপনি দেখেন এই এতক্ষণ এই জায়গাটা বোল্ড ছিল, মানে একটু মোটা ছিল লেখাটা, এই দেখেন এই মোটা, দেখছেন যে কমা দিব ভ্যালু অফ ট্রুতে মোটা হয়েছে। এখন ট্রুতে হবে পাশ, মানে 33-এর বড় হলে হবে কি পাশ। কিন্তু আপনি পাশটা যদি এইভাবে লেখেন তাহলে কিন্তু সূত্র কাজ করবে না, কারণ এটা একটা ফর্মুলা, ফর্মুলার ভিতর এইটা একটা টেক্সট, টেক্সটের আগে এবং পরে কি হয় ডাবল কোটেশন হয়। তো আপনি এরকম লিখতে পারেন, মুইসাও লিখতে পারেন, সমস্যা নেই। এই শিফট চেপে ধরে এই ডাবল কোটেশনে ক্লিক করতে হবে। এই ডাবল কোটেশন হচ্ছে এল এর পাশে, এল এর পাশে PASS পাশ, আবার শিফট চেপে ডাবল কোটেশন। এই হচ্ছে আমার ভ্যালু অফ ট্রু, এতটুকুই আমার ভ্যালু অফ ট্রু। তারপর আমি কমা দিব, দিলাম কমা, কমা দিছি না, তারপর ভ্যালু অফ ফলস, আবার ডাবল কোটেশন FAIL ফেল, আবার ডাবল কোটেশন। এটা একটা টেক্সট, টেক্সটের আগে এবং পরে ডাবল কোটেশন দিছি। আপনি শিফট চেপে ডাবল কোটেশন না দিলে, এরকম দিলে কিন্তু হবে না, একটা একটা দিলে শিফট চেপে ডাবল কোটেশন ক্লিক করবেন এরকম। তারপর ভ্যালু ফলস আমার যেহেতু লেখা শেষ, এখানে কিন্তু কোনো কমা নেই, কমা আছে এখানে দেখেন, ওই কমা নেই, আছে একটা ব্র্যাকেট, দিলাম ব্র্যাকেট। তারপর কিবোর্ড থেকে আপনি দিবেন ইন্টার ক্লিক, দেখেন পাস করছে 80 মার্ক, 80 অবশ্যই 33-এর বড়, পাস করছে। আমি এই যে পয়েন্টার পাশের এই যে সেলের পাশে নিচে ছোট্ট পয়েন্টার, ওইখানে নিয়ে ডাবল ক্লিক করব। তারপর এটা 32 ফেল, 33 ফেল, 18 ফেল, 45 পাস, 68 পাস। আচ্ছা 33 তো পাস হওয়ার কথা, তাই না? ফেল হইল কেন? কারণ এখানে সূত্রতে আমি বলে দিছি 33-এর বড় হইতে হবে, আমি কিন্তু একবারও বলি নাই 33-এর সমান। তাহলে এই গ্রেটার দেনের পরে একটা ইকুয়াল দিতে হবে, সমান, মানে F10-এর ঘরে যে অ্যামাউন্ট আছে সেটা 33-এর সমান হইলেও পাস, 33-এর বড় হইলেও পাস। এন্টার। এটা প্রথমটা দিয়ে দিই, এই যে গ্রেটার দেনের পরে একটা ইকুয়াল, এই পজ করে সূত্রটা আপনি দেখতে পারেন, হুবহু এইভাবে লিখলে হবে। এই তারপরে ডাবল কোটেশন আবারও। ধন্যবাদ, আমার দ্বিতীয় নাম্বার ক্লাসটা শেষ। যারা দেখছেন এতটা কষ্ট করে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কাজ করতে গিয়ে কোনো জায়গায় বেজে পড়েন তো অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে, আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ হাফেজ।